প্রথম ভুল আমি দেখেছি সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। আমরা সংসদে তার নিরপেক্ষতা দেখে দেখে অনেকটাই মুগ্ধ। তাদের সামনে কোনো কিছু উপস্থাপিত হয়, সেটি কয়েক লেয়ারের এটাকে ফিল্টারিং করা হয়, সেটাকে প্রিভিউ করা হয়। আর এই ধরনের ডকুমেন্টারির ক্ষেত্রে তো প্রিভিউ করা হয়, কয়েক লেয়ারেই প্রিভিউ করা হয়। প্রিভিউ ছাড়া কোনো ডকুমেন্টারি উপস্থাপিত হতে পারে না। শহীদ পরিবার কিংবা অন্যদেরকে তিনি কটাক্ষ করে বললেন, আপনাদের কি অবদান আছে, আপনারা কি জাহির করতে এসেছেন? যেখানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিজেই, জনাব ইশরাক হোসেন নিজেই এটা স্বীকার করতে রাজি নন, তাহলে তার তৈরি করা ডকুমেন্টারিতে কিভাবে তাদের অবদান স্বীকার করা হবে? এবং আমরা মোটামুটি এটা ধরেই নিচ্ছি যে এই ইতিহাস বিকৃতি আর কখনো সংশোধন হবে না। বিকৃতির সবচেয়ে বড় জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে এক দফার ঘোষককে এটা নিয়ে। এই ইতিহাস বিকৃতির চর্চা আজকে আমরা এটাকে খুব হালকাভাবে দেখতে পারি বা ভুলে যেতে পারি বা এড়িয়ে চলতে পারি, কিন্তু এই ইতিহাস বিকৃতির পথ ধরেই কিন্তু একদিন বড় কোনো ঘটনা ঘটবে, বড় কোনো অকারেন্স ঘটবে, বড় কোনো ফাঁসি কিংবা আইন আদালত বা বিচারের ঘটনা ঘটতে পারে। এই বিকৃতিটা সর্বপ্রথম শুরু করেছিল প্রথম আলো। এই ইতিহাস বিকৃতির জন্য, জুলাই স্মৃতির ইতিহাস বিকৃতির জন্য যদি কোনো ব্যক্তিকে সর্বপ্রথম দায়ী করতে হয় বা দায়টা কাঁধে নিতে হবে ডক্টর ইউনূসের, দ্বিতীয়ত প্রথম আলোর এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং তৃতীয়ত বিএনপির এবং এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের। মহামান্য রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতির কাছে আমাদের আবেদন থাকবে, আপনি যদি মনে করেন যে এই ডকুমেন্টারিতে বেশ কিছু ভুল আছে, তাহলে অবিলম্বে আপনি উদ্যোগ নিন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে বাধ্য করুন যেন সঠিক ইতিহাসটি ডকুমেন্টারিতে তুলে ধরা হয় এবং সেটিকে জাতির সামনে উপস্থাপন করা হয়, এবং সেইটি করার সময় আপনি সহ অন্যরাও যেন সেই প্রিভিউ কমিটিতে থাকেন। দর্শক, আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে ইতিমধ্যে বেশ আলোচনা চলছে। জুলাই জাতীয় স্মৃতি নিয়ে বিকৃতি, যে বিকৃতির ঘটনাটা ঘটেছে সেটা কি ইচ্ছাকৃত নাকি ভুলবশত ঘটেছে? আমরা 5ই আগস্ট দেখলাম সরকার জাতীয়ভাবে একটা অনুষ্ঠান আয়োজন করেছে জুলাই স্মৃতি নিয়ে। তো সেই অনুষ্ঠানে সব দলের লোকেরা ছিলেন, বিদেশি কূটনীতিকরা ছিলেন, রাষ্ট্রদূতেরা ছিলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা ছিলেন, আর ছিলেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি জনাব মহামান্য রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম এমপি। তো সেই অনুষ্ঠানে একটা হট্টগোল হয়। সেই হট্টগোলের কারণ ছিল জুলাই স্মৃতি নিয়ে করা একটি ডকুমেন্টারির বিকৃতি নিয়ে। মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের সময় বলেছেন এটা ভুল ভুল মানুষের হতেই পারে, এবং তিনি নিজেও বলেছেন যে আবু সাঈদের ছবি নেই, এটা খুব হতাশাজনক। তিনি এটারও সমালোচনা করেছেন, কিন্তু তিনি দাবি করেছেন এটা ভুলক্রমে হয়েছে, এবং তিনি এটাও বলেছেন যে সংশ্লিষ্ট মন্ত্রী নাকি এটাকে ভুল স্বীকার করেছেন, সরি বলেছেন। বিষয়টা হলো, আমরা একটু দেখব যেটা আসলে কি ভুল নাকি ইচ্ছাকৃত বিকৃতি। দর্শক হিসেবে কিংবা অ্যানালিটিক হিসেবেও আমরা এটাকে বিশ্লেষণ করার অধিকার রাখি। মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণটা দিয়েছিলেন, আমরা একটু সেই ভাষণটা শুনে আসি। প্রথম ভুল আমি দেখেছি সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। এই ভাষণে তিনি বলেছেন যে আবু সাঈদের ছবি নেই, এটা মানা যায় না, এটা একটা বড় ভুল, বড় ত্রুটি। কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে হট্টগোল হলো, এটাও কাম্য নয়, কিংবা ওয়াকআউটের মতো, সংসদের ওয়াকআউটের মতো চলে যাওয়া, এটাও কাম্য নয়। খুবই চমৎকার, যেহেতু ভুল স্বীকার করেছেন এবং তিনি নিজেও বলেছেন এটা ভুল। তার উদারতা, তার নিষ্ঠা, তার নিরপেক্ষতা ইদানিংকালে অনেককেই মুগ্ধ করেছে, আমাদেরকেও ভীষণভাবে মুগ্ধ করেছে। তিনি যখন যে দায়িত্বটা পেয়েছেন
তথা স্পিকারের দায়িত্বটা যখন পেয়েছেন সেটাকেও তিনি নিরপেক্ষতার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। আমরা সংসদে তার নিরপেক্ষতা দেখে দেখে অনেকটাই মুগ্ধ। সরকারি দল কিংবা বিরোধী দল কাউকেই যে তিনি খুব বেশি প্রশ্রয় দিচ্ছেন না, বরং উভয়েরকেই অত্যন্ত শান্তভাবে হ্যান্ডেল করছেন, এই বিষয়টা আসলে সকলের জন্য একটা অনুকরণীয় ব্যাপার। এবং আমরা দেখলাম বিরোধী দল প্ল্যাটফর্মেও তাকে নিয়ে বেশ স্বস্তি, আনন্দ, উৎফুল্ল দেখা গেছে। তো এই যে মহান মানুষটি, মহামান্য রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, তার অবস্থান থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন আমরা তার সঙ্গে একমত, কিন্তু আমরা একটু বিশ্লেষণ করে দেখতে চাই যে আসলে এটা কি ইচ্ছাকৃত নাকি ভুল। নাম্বার ওয়ান, রাষ্ট্রীয় এবং জাতীয় এমন একটি বড় অনুষ্ঠানে যেখানে মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন, জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, তো সেই অনুষ্ঠানে উপস্থাপিত হবে এমন প্রতিটি বিষয় অত্যন্ত চুলচেরাভাবে বিশ্লেষণ করা হয় এবং এগুলোকে মঞ্চে ওঠানোর আগে বা দর্শনযোগ্য করার আগে অনেক ধরনের ফিল্টারিং করা হয়। যদি কোথাও মহামান্য রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী বক্তব্য দেন বা তাদের সামনে কোনো কিছু উপস্থাপিত হয়, সেটি কয়েক লেয়ারের এটাকে ফিল্টারিং করা হয়, সেটাকে প্রিভিউ করা হয়। আর এই ধরনের ডকুমেন্টারির ক্ষেত্রে তো প্রিভিউ করা হয়, কয়েক লেয়ারেই প্রিভিউ করা হয়। তো যদি আপনারা মনে করে থাকেন এটা ভুলক্রমে হয়েছে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এটা কি প্রিভিউ হয়নি? মঞ্চে উপস্থাপনের আগে কিংবা রাষ্ট্রপতির সামনে উপস্থাপনের আগে এটা কি কোনো কর্তৃপক্ষের মাধ্যমে, অথরিটির মাধ্যমে এটাকে কি প্রিভিউ করা হয়নি? নিঃসন্দেহে এটি প্রিভিউ করা হয়েছে, কারণ প্রিভিউ ছাড়া কোনো ডকুমেন্টারি উপস্থাপিত হতে পারে না। শুধু ডকুমেন্টারি কেন, কোনো স্ক্রিপ্ট, কোনো কাগজ, কোনো ছবি পর্যন্ত প্রদর্শিত হতে পারে না। পূর্ব থেকে সেটাকে অনুমোদিত হতে হয়, সেটাকে প্রিভিউ করে অনুমোদন দিতে হয়। আমাদের জানার বিষয় হচ্ছে যে এই জুলাই স্মৃতির যে ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে এর প্রিভিউ দায়িত্বে কে ছিলেন? তাদের চোখে কি এই ভুলটা ধরা পড়ে নাই, নাকি এটা তারা ইচ্ছাকৃত করেছেন? তারা যে ইচ্ছাকৃত করেছেন সেটি ধারণা করার জন্য আমাদের একটি অজুহাত আছে। সে অজুহাতটা কি? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি, তিনি মঞ্চে উঠে চিৎকার চেঁচামেচি করে অত্যন্ত রাগত স্বরে যারা হইচই করছিল, অর্থাৎ এনসিপির লোকদের কিংবা জুলাইয়ের সঙ্গে জড়িত শহীদ পরিবার কিংবা অন্যদেরকে তিনি কটাক্ষ করে বললেন, আপনাদের কি অবদান আছে? আপনারা কি জাহির করতে এসেছেন? এই কথার দ্বারা এটা প্রমাণিত হয় যে তিনি তাদের কৃতিত্ব অস্বীকার করছেন এবং জুলাইতে তাদের যে অবদান এটা স্বীকার করতে তিনি রাজি নন। অর্থাৎ যেখানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিজেই, জনাব ইশরাক হোসেন নিজেই এটা স্বীকার করতে রাজি নন, তাহলে তার তৈরি করা ডকুমেন্টারিতে কিভাবে তাদের অবদান স্বীকার করা হবে? তাহলে মহামান্য রাষ্ট্রপতি যে বললেন এটা ভুলক্রমে হয়েছে, আদৌ কি এটা ভুলক্রমে হয়েছে নাকি ইচ্ছাকৃত হয়েছে? 2 নম্বর কথা হচ্ছে, যদি এটা ভুলক্রমে হয়ে থাকে, মন্ত্রী বা মহামান্য রাষ্ট্রপতি বা অন্য কোনো কর্তৃপক্ষ জনগণের কাছে কোনো সময়সীমা চেয়েছেন কিনা যে এটিকে আমরা সংশোধন করে পরবর্তীতে উপস্থাপন করা হবে বা করব না, আমরা সেই ধরনের কোনো কথা পাইনি। এবং আমরা মোটামুটি এটা ধরেই নিচ্ছি যে এই ইতিহাস বিকৃতি আর কখনো সংশোধন হবে না। বিকৃতির সবচেয়ে বড় জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে এক দফার ঘোষককে এটা নিয়ে। তো এটা গেল ইতিহাস বিকৃতির জলজান্ত একটি প্রমাণ, যেটি তারা ইচ্ছাকৃত এই বিকৃতিটি করেছেন এবং সেটিকে ভুল বলে আপাতত জনগণকে শান্ত করার চেষ্টা করেছেন। যদি তারা এটা ইচ্ছাকৃত না করে থাকেন, তাহলে অবিলম্বে জুলাই স্মৃতি নিয়ে যে বিকৃতি তারা করেছেন সেই বিকৃতিটা সংশোধন করে জাতির সামনে উপস্থাপন করুন।
কিন্তু আমাদের মনে হয় না যে সেরকম কিছু আমরা দেখতে পাবো। উপরন্তু আমরা দেখতে পেলাম যে এরপর সরকার জনগণকে ভিন্ন একটা ইস্যুর দিকে ধাবিত করেছে। একদিকে যেমন এনসিপির উপর হামলা, তেমনি এবার শিবিরের উপর বিভিন্ন জায়গায় হামলা শুরু করেছে। এই হামলার পাশাপাশি তাদের নেতাকর্মীদেরকেই আমরা দেখলাম যে তারা নিজেরাই বলছে যে শিবিরকে এইভাবে পিটাইছে, রিয়াজুলকে এইভাবে পিটাইছে, এই করছি সেই করছি, বাথরুমে পালাইছে, পালিয়ে গেছে, ওর জীবনে সামনে আসতে পারবে না। তারপর মানে মোট কথা হচ্ছে যে নিজেদের সাহস, নিজেদের ক্রেডিট তারা জাহির করছে। আবার তাদের হাতে ব্যান্ডেজ বাঁধা। আবার তাদেরই একজন বলতেছে আমি শিবিরের ভয়ে হেলমেট পরছি, রবিউল ইসলাম নয়ন। আবার বলছে শিবির বোমা মেরেছে, শিবির বন্দুক দিয়ে গুলি করেছে, গোলাগুলি করেছে। কিন্তু আমরা দেখলাম মিডিয়াতে যত ফুটেজ, যত ছবি ভিডিও পাওয়া গেছে সবকিছুতেই হামলা তারাই করেছে। তারা আবার গর্বের সঙ্গে সেটা স্বীকারও করেছে। আবার আমরা দেখলাম ছাত্র দলের সেক্রেটারি এই হামলার দায় অস্বীকার করছে। সমস্যাটা হচ্ছে তারা যেটা করে তারা সেটাকে ঘোষণা দিয়েও করে, গোপনেও করে, আবার একটু যদি প্রশ্নবিদ্ধ হয় আবার অস্বীকারও করে। হাসপাতালে যারা হামলা চালিয়েছিল সবাই দেখেছে এরা কারা। জগন্নাথে যারা হামলা চালিয়েছে তাদের সকলের ছবি আছে, তারপরও তারা সেটাকে অস্বীকার করছে। এই অস্বীকার করার এই স্টাইলটা আমরা বিগত সরকারের আমলে দেখেছি। জলজন্ত ঘটনা ঘটিয়ে অস্বীকার করার ঘটনা আমরা অতীতে দেখেছি। আমরা আরো দেখলাম জুলাই স্মৃতি নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বাসায় একটি প্রদর্শনী অনুষ্ঠান হয়েছিল। সেই প্রদর্শনী অনুষ্ঠান নিয়েও তারা একটা বিকৃত তথ্য উপস্থাপন করেছে। সেটি হচ্ছে কি, তারা বলছে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা পুরনো সখ্যতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে, সম্পর্ক রয়েছে, যে কারণে সেই প্রদর্শনীতে শেখ মুজিবকে মহিমান্বিত করে উপস্থাপন করা হয়েছে, কিন্তু জিয়াউর রহমানকে উপস্থাপিত করা হয়নি। জামাত আমির তাদের এই মিথ্যাচারের জবাব দিয়ে দিলেন। মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম টোটালটাই তাদের মিথ্যা দাবি এবং বিকৃত তথ্য। কি দেখলাম, তারা দাবি করছে শেখ মুজিবকে সেখানে মহিমান্বিত করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম শেখ মুজিবের ছবির উপরে লেখা ডিক্টেটর। এই ডিক্টেটর অর্থ যদি বিএনপির নেতারা না বোঝেন, কিংবা যে নেতারা বলেছেন মহিমান্বিত করে প্রকাশ করা হয়েছে তারা যদি না বোঝেন, তাহলে তাদেরকে একটু লেখাপড়া করতে হবে, একটু শিক্ষিত হতে হবে, এই শব্দগুলোর মিনিং জানতে হবে। তিনি হয়তো ভেবেছেন ডিক্টেটর মানে ডিরেক্টর, মানে এই ডিরেক্টর, বিশাল ডিরেক্টর, বড় কিছু নয়, কিছু মহিমান্বিত করে প্রকাশ করা হয়েছে। কিন্তু ডিক্টেটর মানে যে একনায়ক কিংবা স্বৈরাচার, এবং স্বৈরাচার কিভাবে উত্থান হলো, কিভাবে তাদের পতন হলো, এটাই ছিল সিকোয়েন্স, ঘটনার সিকোয়েন্স। স্বৈরাচারের উত্থান হলো, তারপর সেই স্বৈরাচারকে পতনের জন্য বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন হলো, এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া। সেই তথ্যটাও, সেই বেগম জিয়ার ইতিহাসটাও, তার অবদানটার কথাও কিন্তু এই জুলাই স্মৃতির প্রদর্শনীতে, জামাতের প্রদর্শনী অনুষ্ঠানে, জামাতের বা বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে যে প্রদর্শনের আয়োজন করা হয় সেখানে উপস্থাপন করা হয়েছে। কিন্তু তারা চেয়েছিলেন শেখ মুজিবের পাশে যেন জিয়াউর রহমানেরও ছবিটা থাকে। শেখ মুজিব ছিলেন ডিক্টেটর, ডিক্টেটর হিসেবে তার ছবি ছিল, এবং সেই ডিক্টেটরশিপের যে অংশ শেখ হাসিনার কাছে বরাদ্দ হয়েছে সেইটার সিকোয়েন্স ছিল। তাহলে এখানে জিয়াউর রহমান কি ডিক্টেটর ছিলেন? রুহুল কবির রিজভী কি তাহলে জিয়াউর রহমানকে ডিক্টেটর হিসেবে দেখতে চান? আসলে তারা তাদের লিডারদেরকে, সুপ্রিম লিডারদেরকে কোথায় দেখতে চান? তারা কি তাদের সম্মান বাড়ানোর কথা বলে প্রতিনিয়ত আরো অপদস্থ করছেন না? যেখানে শেখ মুজিবকে ডিক্টেটর হিসেবে দেখানো হয়েছে, একনায়ক হিসেবে দেখানো হয়েছে, স্বৈরাচার হিসেবে দেখানো হয়েছে, সেই তার পাশে কেন জিয়াউর রহমানের ছবি তারা দেখতে চান? তারা কেন বেগম জিয়াকে, যে গণতন্ত্রের উত্তরণের জন্য, আন্দোলনের জন্য অন্যতম নেতা হিসেবে চিত্রিত করা হয়েছে, সেটাতে কেন তারা তৃপ্ত নন?
আবার দেখেন, জুলাই স্মৃতি নিয়ে তারা এক দফার ঘোষক হিসেবে তারেক রহমানকে পোর্ট্রে করেছেন। কেন? বাংলাদেশের মানুষ তো দেখেছে তারেক রহমান তখন তো লন্ডনে ছিলেন, তার তো কোনো বক্তব্য তখন আসেনি। এক দফার ঘোষণা তো দিয়েছেন নাহিদ ইসলাম এমপি, তখন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, শীর্ষ মুখপাত্র, তিনি দিয়েছেন সেই ঘোষণা। এই যে মানুষের দেখা একটি ইতিহাসকে তারা বিকৃত করলেন, এই বিকৃত করার মধ্যে দিয়ে তাদের অর্জনটা কি? এখন ভাবছেন যে হ্যাঁ ঠিক আছে, এটা তো মানুষ জানেই, কিন্তু যে ইতিহাসটা আপনারা জানেন সেই ইতিহাস নিয়ে যখন এই ধরনের বিকৃতি হয় এবং যারা ক্ষমতা পায় তারাই ইতিহাস লেখে এবং বিকৃত করে লেখে, এই যে জলজান্ত প্রমাণ পেয়েছেন, তাহলে এবার আপনারা একটু ধারণা করেন যে 1971-এর ইতিহাসটা কি পরিমাণ বিকৃত হয়েছে, কি পরিমাণ ইতিহাস বিকৃতি হয়েছে 1971 নিয়ে। যে বিকৃত ইতিহাসের উপর একটা দলের বিচার হচ্ছে, কতগুলো মানুষের ফাঁসি হয়ে গেল। এই ইতিহাস বিকৃতির চর্চা আজকে আমরা এটাকে খুব হালকাভাবে দেখতে পারি বা ভুলে যেতে পারি বা এড়িয়ে চলতে পারি, কিন্তু এই ইতিহাস বিকৃতির পথ ধরেই কিন্তু একদিন বড় কোনো ঘটনা ঘটবে, বড় কোনো অকারেন্স ঘটবে, বড় কোনো ফাঁসি কিংবা আইন আদালত বা বিচারের ঘটনা ঘটতে পারে। এই ইতিহাস বিকৃতি কি এই বিএনপি সরকার বা সরকার বা এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই প্রথম করেছে? না, এই বিকৃতিটা সর্বপ্রথম শুরু করেছিল প্রথম আলো। অর্থাৎ এই ইতিহাস বিকৃতিটা কোনো একটি গোষ্ঠীর, কোনো একটি দলের নিজস্ব কর্মসূচি বা কর্মকাণ্ড নয়, তাদের কোনো ষড়যন্ত্র কিংবা তাদের কোনো ইচ্ছা শক্তির মধ্য দিয়ে এটি হয়নি, এর সঙ্গে আরো অনেকে জড়িত আছে। এই জড়িতরা কারা? প্রথম আলো যে ইতিহাস বিকৃতি করেছে সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাধ্যমে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথম যে বইটি লিখেছিল প্রথমা প্রকাশনী থেকে, প্রথম আলোর প্রথমা প্রকাশনী থেকে যে বইটি বেরিয়েছিল, সেখানে আমরা দেখলাম এই বিপ্লবে, এই অভ্যুত্থানে সাদিক কায়েম তথা শিবিরের অবদান পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটাকে নানাভাবে ব্যাখ্যা করেছেন, তার সময় ছিল না দেখার, ওইটা সেটা বহু কথা বলেছে, কিন্তু আমরা দেখলাম যে তিনি ফাঁদে পড়ে হলেও প্রথম আলোর এই ইতিহাস বিকৃতিতে অন্যের ক্রেডিট অস্বীকার করার কাজটিতে তিনি সায় দিয়েছেন এবং শুরু করেছেন। অর্থাৎ ইতিহাস বিকৃতিটা শুরু হয়েছে প্রথম আলোর মাধ্যমে এবং সেটা করানো হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দ্বারা। মূলত এই ধরনের বিকৃতি কেন করার প্রয়োজন হয়? অ্যাকচুয়ালি এই যে অভ্যুত্থান হয়েছে, এই যে গণ আন্দোলনটা হয়েছে, এটা আসলে কোনো একক ব্যক্তির ক্রেডিট নয়, এটি সমন্বিত মানুষের চাওয়া। যারাই দুঃশাসনে নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, তার প্রত্যেকেই চেয়েছেন শেখ হাসিনার বিদায় হোক, যে কোনো মূল্যে স্বৈরশাসকের বিদায় হোক, ফ্যাসিবাদের মূলোৎপাটন হোক, প্রত্যেকটা মানুষ চেয়েছেন যারা এই দুঃশাসনে নিপীড়িত হয়েছেন, কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্থাৎ এই আন্দোলন ছিল ক্ষতিগ্রস্ত মানুষের, এই আন্দোলন ছিল সমগ্র জনতার, সমগ্র ছাত্রের, সকল ধরনের ছাত্র, সকল শ্রেণী পেশার, রিক্সাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীদের, যে কথাটি নাহিদ ইসলাম স্পষ্টভাবে স্বীকার করেছে। কিন্তু সমস্যা হচ্ছে যখন বিজয় অর্জিত হয় তখনই পার্সোনাল ক্রেডিট কারাকারি শুরু হয়ে যায়। আমাদের এই বুদ্ধিটুকু নেই, আমাদের এইটুকু জ্ঞান নেই যে কোনো টিম ওয়ার্কের জন্য কখনোই একক ক্রেডিট দাবি করতে হয় না। কোনো টিম ওয়ার্কের জন্যই একক কোনো ক্রেডিট দাবি করতে হয় না, সেখানকার ক্রেডিট সকলকে সমানভাবে বিতরণ করে দিতে হয়। যেটা আমরা দেখলাম জামাত আমির, শিবির সভাপতি প্রত্যেকেই তাদের ক্রেডিট নেয়ার পরিবর্তে সকলের মধ্যে বন্টন করে দিয়েছেন এবং তারা যেটা করেছেন, তারা তাদের দলের যারা ছিল সেই শহীদদেরকেও আলাদা করেননি। তারা সকল শহীদ পরিবারে গেছেন, সকল আহতদের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। অর্থাৎ দলীয় রাজনীতি, দলীয় দৃষ্টিভঙ্গি তারা দেখানোর চেষ্টা করেননি। তারা এটাকে পুরোটাকে একটা গণ আন্দোলন হিসেবে দেখেছেন এবং তারা নিজেদেরকে সেই গণমানুষের সারিতে নিয়ে গেছেন।
অনেকেই তখন বিরোধিতা করেছে জামাত শিবির কেন নিজেদের ক্রেডিট দাবি করছে না, তাদের এতগুলো লোক মারা গেছে সেটা কেন বলছে না, এতগুলো লোক শাহাদাত বরণ করেছে না। এটা করার দরকার হয়নি, কারণ যারা শাহাদাত বরণ করেছে তারা প্রত্যেকেই জুলাই শহীদ। তাদের একটাই পরিচয়, তারা জুলাই শহীদ। তারা কোন দলের কোন মতের সেটা বিবেচনার কোনো দরকার নেই। এগুলো তখনই বিবেচনা করার প্রয়োজন হয় যখন ধান্দাবাজির ফিকির তৈরি হয়, যখন ধান্দাবাজি করার চেষ্টা শুরু হয়। আমি এটা করেছি, আমি ওটা করেছি। আজকে দেখছি যে সবাই এর ক্রেডিট দাবি করছে, করুক, সবাই এটার ক্রেডিট নিতে পারে। এই ক্রেডিটের খেলাটা প্রথম খেললো কে? ডক্টর ইউনূস, যখন তিনি এক বালককে নিয়ে জাতিসংঘে গেলেন, বিদেশে গেলেন এবং তাকে বললেন মাস্টার মাইন্ড। এই তখন থেকেই শুরু হলো এই ক্রেডিট বাজির খেলা। হুইজ মাহফুজ আলম, সে কি করে মাস্টার মাইন্ড হলো? তাকে তো কোথাও দেখা যায়নি। হ্যাঁ, তিনি ব্যাকগ্রাউন্ডে ছাত্র শক্তির সঙ্গে, নাহিদ ইসলামদের সাথে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের সঙ্গে, সাদিক কায়েমদের সঙ্গে কাজ করেছেন, অবশ্যই তার অবদান আছে। কিন্তু তাকে কেন মাস্টার মাইন্ড দাবি করা হলো, এই রহস্যটা ডক্টর ইউনূস বলতে পারবেন। এই ইতিহাস বিকৃতির জন্য, জুলাই স্মৃতির ইতিহাস বিকৃতির জন্য যদি কোনো ব্যক্তিকে সর্বপ্রথম দায়ী করতে হয়, বা দায়টা কাঁধে নিতে হবে ডক্টর ইউনূসের, দ্বিতীয়ত প্রথম আলোর এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এবং তৃতীয়ত বিএনপির এবং এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের। এই ধরনের বিকৃতি এবং বিভ্রান্তি থেকে জাতিকে উদ্ধার করার জন্য অবিলম্বে এই ব্যাপারে সুনির্দিষ্ট পরিপত্র দেখতে চাই, ঘোষণা দেখতে চাই। মহামান্য রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতির কাছে আমাদের আবেদন থাকবে, আপনি যদি মনে করেন যে এই ডকুমেন্টারিতে বেশ কিছু ভুল আছে, তাহলে অবিলম্বে আপনি উদ্যোগ নিন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে বাধ্য করুন যেন সঠিক ইতিহাসটি ডকুমেন্টারিতে তুলে ধরা হয় এবং সেটিকে জাতির সামনে উপস্থাপন করা হয়, এবং সেইটি করার সময় আপনি সহ অন্যরাও যেন সেই প্রিভিউ কমিটিতে থাকেন। আপনার নিরপেক্ষতার প্রতি আমাদের আস্থা তৈরি হয়েছে, আপনার সততার প্রতি আমাদের আস্থা তৈরি হয়েছে। দয়া করে আপনি এই কাজটি করুন, করে জাতির সামনে একটি উদাহরণ সৃষ্টি করুন যে বিএনপির সরকার ইতিহাস বিকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।